সিএসএস নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করা বিষয়বস্তু হচ্ছে সিএসএস ডিক্লারেশন নিয়ে। আসলে সিএসএস ডিক্লারেশন কি? সিএসএস ডিক্লারেশন হচ্ছে কোনো কিছুর আদেশ প্রদান করা যার মাধ্যমে আমাদের এইচটিএমএল এলিমেন্টগুলো বিভিন্ন স্টাইলে আমাদের ব্রাউজারে ইফেক্ট শো করবে। সিএসএস ডিক্লারেশন সেই একই অর্থ বহন করে যেটা আমি একটু আগেই বললাম। সিএসএস এর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্ট বা একটি ডিভিশন বা একটি ইমেজ বা একটি লিঙ্ক আপনি শুধুমাত্র একটি ডিক্লারেশন দিয়ে একে স্টাইল করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এখানে আপনাদেরকে দেখাতে পারি যে এটি একটি পুরো HTML মার্কআপ। এখানে আমাদের দেখা যাচ্ছে বডি সেকশনে একটি ডিভের ভিতরে একটি H2 ট্যাগ যার মধ্যে লেখা আছে ওয়েলকাম গেস্ট এবং প্যারাগ্রাফ টেক্সট যার মধ্যে লেখা আছে উই আর লার্নিং সিএসএস। তো ফলাফল হিসেবে আমরা যদি ব্রাউজারে দেখতে চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি, আমাদের হেডিং টু কালারটি এবং আমাদের যে প্যারাগ্রাফের কালারটি রয়েছে, এগুলো আমরা সিএসএস ডিক্লারেশন দিয়ে করতে পারি। ঠিক একইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটিকে আবার চেঞ্জ করতে চান বা আপনার হেডিং টু এর কালার, প্যারাগ্রাফের কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি ঠিক একইভাবে সিএসএস ডিক্লারেশন দিয়েই করতে পারবেন। তো সিএসএস ডিক্লারেশনটা সিএসএস এর জন্য অনেক ইম্পর্টেন্স একটি ফ্যাক্ট, এবং আপনি যখন সিএসএস কোডিং করবেন তখন সিএসএস কোডিং করার সময় সিএসএস ডিক্লারেশনগুলো অবশ্যই আপনাকে অনেক গুরুত্বের সাথে লিখতে হবে। তো এবার দেখে নেওয়া যাক যে সিএসএস ডিক্লারেশন কীভাবে লিখতে হয়। সিএসএস ডিক্লারেশন মূলত দুভাবে লেখা যায়। একটি হচ্ছে ভার্টিক্যাল ডিক্লারেশন, যেটি উপর থেকে নিচে, আমরা কিছুক্ষণ পরেই আপনাকে দেখাই দিব যে আসলে কীভাবে ভার্টিক্যাল ডিক্লারেশন লিখতে হয়। আরেকটি হচ্ছে হরিজন্টাল ডিক্লারেশন, যেটি আপনি বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। আসলে এটি মূলত W3 যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম আছে, তাদের নিজস্ব কোনো অফিসিয়াল রুলস নয়। এটি এটি আনঅফিসিয়াল রুলস বলতে পারেন। আমার নিজের চিন্তাধারা থেকে এই রুলসটি আমি এভাবে করে আপনাদের জন্য প্রেজেন্ট করছি। জাস্ট আপনারা বুঝে নিন যে এখানে দুভাবে বা দুই স্টাইলে আপনি লিখতে পারেন, তবে আমি রিকমেন্ড করি, আমি নিজেও যেভাবে করি, আমি অলওয়েজ ভার্টিক্যাল ডিক্লারেশন মেথড ইউজ করি। তো আমরা এবার দেখে নিই যে এটি একটি আমাদের পুরো সিএসএস ডিক্লারেশন, আমাদের HTML এলিমেন্ট এবং আমাদের যে এই বডি এলিমেন্টের উপর যে আমরা স্টাইলগুলো ইমপ্লিমেন্ট করব বা করছি সেগুলোর রুলস। তো আসলে আমরা দেখে নিই যে এই কোন পার্টটিকে কি বলা হয়। বডি পার্ট, এটি মূলত আমাদের HTML এলিমেন্ট হলো এটি সিএসএস এর একটি সিলেক্টর, এটিকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। আমরা সিলেক্টর নিয়ে আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে বিস্তারিতভাবে দেখব যে আসলে সিলেক্টর বলতে কী বোঝায়। তো বডি হচ্ছে মূলত সিলেক্টর। আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটি হচ্ছে প্রপার্টিজ, সিলেক্টরের প্রপার্টিজ, এবং যে কালারটি ডিফাইন করেছি আমরা এটি হচ্ছে প্রপার্টিজদের ভ্যালু। ঠিক একইভাবে ফন্ট ফ্যামিলি এবং তাহমা, এটি হচ্ছে ফন্ট ফ্যামিলির ভ্যালু। ঠিক একই স্টাইলের প্যারাগ্রাফ এর ফন্ট সাইজ, প্যারাগ্রাফের টেক্সট ট্রান্সফর্ম, এগুলো হচ্ছে প্রপার্টিজ, এবং ফন্ট সাইজ যে 14 পিক্সেল এবং টেক্সট ট্রান্সফর্ম যে ক্যাপিটালাইজ, এটি হচ্ছে ভ্যালু। তো আমরা এখন একটি জিনিস দেখে নিই যে এই যে আমরা প্রতিটি প্রপার্টিজ ডিক্লারেশন করার পর একদম ভ্যালুর শেষে দেখতে পাচ্ছি যেখানে একটি সেমিকোলন দেয়া। এই সেমিকোলনটিকে আসলে কি বলে? প্রতিটি সেমিকোলনকে বলা হয় ডিক্লারেশন সেপারেটর। আপনি প্রতিটি ডিক্লারেশনের পরপর দেখতে পাচ্ছেন যে একটি করে সেমিকোলন দেয়া আছে। তো আসলে আপনার লাস্ট যে ডিক্লারেশনটি, এটির পর সেমিকোলন দেওয়া বাধ্যতামূলক নয়। খেয়াল রাখবেন, লাস্ট যে ডিক্লারেশনটি, এটির পরে সেমিকোলন দেওয়া বাধ্যতামূলক নয়। এটি না দিলেও আপনার সিএসএস কোড অ্যাকচুয়াল কাজ করবে, কিন্তু দিয়ে রাখা হয় কারণ মিস্টেক যদি কখনো করে ফেলেন আপনি, যে সাপোজ আপনার সেই লাস্ট ডিক্লারেশনটার পর আরেকটি ডিক্লারেশন দেওয়ার প্রয়োজন পড়ছে, তো আপনি ভুলবশত যে পরবর্তী ডিক্লারেশনটা দিবেন তার আগে যে একটি ডিক্লারেশন সেপারেটর দেওয়া উচিত বা সেমিকোলন দেওয়া উচিত ছিল, সেটি আপনি ভুল করে দেননি। তো এই জন্যই আপনার সেই কোড ব্লকটি রান করবে না, বা আপনার যতটুকু ইমপ্লিমেন্টেশন প্রয়োজন ছিল ততটুকু ইমপ্লিমেন্ট হবে না। তো এই জন্যই আমি রিকমেন্ড করবো অলওয়েজ প্রতিটি ডিক্লারেশনের পর আপনি একটি করে সেমিকোলন দিয়ে এই ডিক্লারেশনটাকে সেপারেট করে রাখবেন একটি থেকে অন্যটিকে। তো এরপর আপনি দেখছেন যে আমাদের এখানে প্রতিটি এলিমেন্ট সিলেক্টর
বা প্রতিটি সিলেক্টরের পর একটি করে কার্লি ব্র্যাকেট এবং সবার শেষে যে আরেকটি করে কার্লি ব্র্যাকেট, মানে স্টার্টিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট। এগুলোকে আসলে কি বলে? তো এগুলোকে সবগুলোকে বলা হয় ডিক্লারেশন ব্লক। এই ডিক্লারেশন ব্লক বা এই কার্লি ব্র্যাকেট ব্লকের ভিতরে যে ডিক্লারেশনগুলো আমরা লিখি, এগুলো সবগুলো সেই এলিমেন্টের উপর ইফেক্টেড হয়। এগুলোকে বলা হয় ডিক্লারেশন ব্লক। এরপর আপনি দেখবেন যে এর ভিতরে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে প্রপার্টিজের পর আমরা প্রতিটি প্রপার্টিজ যেমন বডির ব্যাকগ্রাউন্ড ফন্ট ফ্যামিলির পর একটি করে ক্লোন সাইন দেওয়া। এই ক্লোন সাইন দেওয়াটিকে বলা হয় যে প্রপার্টিজ এবং ভ্যালু সেপারেটর। আপনাকে প্রতিটি স্টেপ অবশ্যই কেয়ারফুলি টেক কেয়ার করতে হবে যে এই জিনিসগুলো আমাদেরকে সিএসএস জানার একদম প্রথম থেকে ভালো করে রপ্ত করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা সেপারেটর, কোনটা ডিক্লারেশন ব্লক, কোনটি প্রপার্টিজ এবং ভ্যালুর সেপারেটর, কোনটি এলিমেন্ট সিলেক্টর। এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, তাহলেই আমরা একজন এক্সপার্ট স্টাইলিশ কোডার হতে পারবো। আসলে ল্যাক অফ নলেজ নিয়ে আপনি কখনো এক্সপার্ট এবং স্টাইলিশ কোডার হতে পারবেন না। তো এই জন্যই বিস্তারিতভাবে আপনাদেরকে এগুলো প্রেজেন্ট করা। তো এবার আমরা দেখি নিই যে আসলে সিএসএস আমরা যে একটু আগেই বললাম যে ভার্টিক্যাল ডিক্লারেশন এবং হরিজন্টাল ডিক্লারেশন। আসলে ভার্টিক্যাল ডিক্লারেশনটা কি, আবার হরিজন্টাল ডিক্লারেশনটা কি? ভার্টিক্যাল ডিক্লারেশনটা হচ্ছে এরকম যে উপর থেকে নিচে আপনি বডি ডিক্লেয়ার করলেন যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ক্লোন গ্রিন, তারপর আমরা একটি সেপারেটর দিয়েছি। এরপর আমরা এখানে একটি এন্টার চ্যাপে আমরা ফন্ট ফ্যামিলি তাহমা, আবার ক্লোন, আবার এন্টার চেপে ফন্ট সাইজ 12 পিক্সেল। এরপর আমরা আমাদের ডকুমেন্টটাকে আমাদের যে কোড ব্লকটি ক্লোজ করে দিলাম। এটি মূলত ওপর থেকে নিচে বা ভার্টিক্যালি ডিক্লারেশন করা। এরপরে যে আমরা প্যারাগ্রাফ পেলাম, এই একইভাবে আমরা যে ভার্টিক্যাল ডিক্লারেশন ইউজ করলাম, আমরা প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা সিলেক্টরকেই আমরা একইভাবে ভার্টিক্যাল ডিক্লারেশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো এবার হরিজন্টাল ডিক্লারেশনটা হচ্ছে ঠিক এরকম যে আপনি লাইন বাই লাইন করে যাচ্ছেন, যে কোনো এখানে সেপারেটর থাকবে বাট আপনি কোনো লাইন ব্রেক করবেন না, আপনি একই লাইনে লিখে যাবেন। আপনার কোডিং যখন আপনার টেক্সট এডিটরকে বা আপনার আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের যে স্ক্রিন থাকবে, এই স্ক্রিনটিকে পার করে যাবে, তখন সে অটোমেটিক্যালি লাইন ব্রেক করে পরের লাইনে চলে আসবে। আসলে এটি দেখতে মূলত এলোমেলো দেখায় অনেকটি, আমার কাছে আমি মনে করি এটি এলোমেলো দেখায়। তো আমি অলওয়েজ রিকমেন্ড করবো যে আপনার ভার্টিক্যাল ডিক্লারেশন ইউজ করবেন। তবে তারপরও আপনাদের নিজস্ব চয়েস, আপনারা যে কোনো একটি চয়েস করতে পারেন, এটি আপনাদের উপর টোটালি ডিপেন্ড করবে। তো আসলে এখানে একটি নোট আপনাদের খেয়াল রাখা উচিত যে প্রতিটি ডিক্লারেশনে একটি করে প্রপার্টিজ এবং একটি করে ভ্যালু অবশ্যই থাকবে। কমপক্ষে একটি প্রপার্টিজ এবং একটি ভ্যালু দিয়ে একটি ডিক্লারেশন কমপ্লিট করতে হবে। এবং কোনো এলিমেন্টের সিএসএস স্টাইল ব্লক একাধিক ডিক্লারেশন থাকে, তবে ডিক্লারেশন দুটিকে অবশ্যই আপনি সেমিকোলন দিয়ে আলাদা করে নেবেন। এবং প্রপার্টিজ হচ্ছে একটি অ্যাট্রিবিউট যা দিয়ে আপনি আপনার HTML এলিমেন্টকে স্টাইল করতে পারেন বা এর নির্দিষ্ট ভ্যালুকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এবং প্রতিটি অ্যাট্রিবিউটে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন, এটি আপনার উপর ডিপেন্ড করবে। তো এবার জেনে নেওয়া যাক যে আসলে সিএসএস ডিক্লারেশনগুলো অবশ্যই হোয়াইট স্পেস সেন্সিটিভ। হোয়াইট স্পেস মিন যদি আপনার ডিক্লারেশনগুলো একের অধিক ওয়ার্ড দিয়ে হয়ে থাকে, তাহলে দুটি ওয়ার্ডের মাঝে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, এটি মূলত হোয়াইট স্পেস। তো সিএসএস এর ডিক্লারেশনগুলো অবশ্যই হোয়াইট স্পেস সেন্সিটিভ। তো হোয়াইট স্পেস হচ্ছে, আমি একটু আগে বললাম যে পাশাপাশি দুটি এলিমেন্ট বা টেক্সটের মাঝামাঝি ফাঁকা জায়গা বা খালি জায়গা। তো সিএসএস এর হোয়াইট স্পেস সেন্সিটিভ অর্থ হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বোঝালাম, যে কোনো স্টাইল ডিক্লারেশনের মধ্যে যদি দু শব্দ বিশিষ্ট হয়, যেমন টেক্সট অ্যালাইন, অসতর্কতাবশত যদি আপনি টেক্সট অ্যালাইনের মাঝে এই ড্যাশ লাইনটি বাদ দিয়ে হোয়াইট স্পেস লিখে টেক্সট এবং একটি স্পেস দিয়ে অ্যালাইন লিখে এর ভ্যালু ডিক্লেয়ার করেন, তাহলে কখনোই এর যে এলিমেন্টটির উপর যে আপনি স্টাইলটি অ্যাপ্লাই করলেন, এটি কখনোই ব্রাউজারে আর অ্যাকচুয়াল রেজাল্ট দিবে না, কারণ সিএসএস ডিক্লারেশন হোয়াইট স্পেস সেন্সিটিভ, যেটি আমি একটু আগেই বললাম আপনাদের। একইভাবে যে সকল প্রপার্টিজ এর ভ্যালু দিয়ে কোনো এলিমেন্টের পরিমাপ করা হয়, যেমন ফন্ট সাইজ বা এ ধরনের, যেমন পিক্সেল বা আপনি পার্সেন্টেজ দিয়ে যেগুলো করবেন, যদি এর মাঝে কখনো ফাঁকা থাকে তাহলেও সেটি ফলাফল দিবে না, কারণ সিএসএস ডিক্লারেশনগুলো অবশ্যই কেস সেন্সিটিভ, সেটি প্রপার্টিজ হোক আর ভ্যালু হোক। তাহলে আমরা দেখে নিই যে আসলে সিএসএস ডিক্লারেশনগুলো কীভাবে লিখতে হয়। প্রপার্টিজ
ভুল পদ্ধতি, এটা হচ্ছে ভুল পদ্ধতি। আপনি যদি ফন্ট সাইজ, যেমন আমি উপরেই বলে আসলাম যে ফন্ট সাইজ বা একের অধিক শব্দ বিশিষ্ট যে ডিক্লারেশনগুলো বা প্রপার্টিসগুলো, সেগুলোতে অবশ্যই ফন্টের পর ড্যাশ সাইজ। দেখুন সঠিক পদ্ধতিটি ফন্ট সাইজ। এটি হচ্ছে প্রপার্টিস। এরপর আমরা দেখবো যে ভ্যালু। তো সাপোজ আমরা এখানে দেখে গেলাম যে সাপোজ আপনি ফন্ট সাইজ প্রপার্টিস ঠিক উপর ডিক্লেয়ার করেছেন, এবং বাট আপনি ভ্যালুতে লিখছেন 14, তারপর একটা স্পেস দিয়ে পিএক্স মানে পিক্সেল। এটি ভুল পদ্ধতি। এটি দিয়ে আপনি কখনোই আপনার এলিমেন্টকে ইফেক্ট দিতে পারবেন না ব্রাউজারের জন্য। তো সঠিক পদ্ধতি হচ্ছে এটি, যে ফন্ট সাইজ 14 এবং পিক্সেল একই সাথে লিখতে হবে। তো আপনাকে অবশ্যই এই রুলসগুলো মানতে হবে। এই রুলসগুলো যদি আপনি কখনো না মানতে পারেন, তাহলে বা ভুলবশত কখনো যদি এগুলোকে এড়িয়ে যান, তাহলে কখনোই আপনার সিএসএস ডিক্লারেশন, সিএসএস প্রপার্টির ভ্যালু আপনার অ্যাকচুয়াল রেজাল্ট দিবে না। তো এবারে দেখে নেওয়া যাক আমরা এতক্ষণ থেকে যে বিষয়গুলো জানলাম, তো আমরা এগুলো আমাদের এখন প্র্যাকটিক্যাল কোডিংয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমরা সিম্পল কোডিং করে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি। তো সাপোজ আমরা আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ডিক্লেয়ার করে আমরা এখানে কিছু সিএসএস রুলস ইমপ্লিমেন্ট করব, যেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করবেন। আমরা প্রথমে প্যারাগ্রাফ ডিক্লেয়ার করি এখানে। তো আমি এখানে লিখলাম হ্যালো দেয়ার, আই এম নাও লার্নিং সিএসএস। তো ওকে, আমি এই লেখাটিকে ব্রাউজারে রিফ্রেশ করি। তো ব্রাউজারে ঠিক আমাদের এটিকে এভাবে করে দেখাবে। তো আমরা চাচ্ছি যে আমরা এখন আমাদের যে সিএসএস নিয়েছি, তো সিএসএস দিয়ে এটিকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো চলুন আমরা দেখি সিএসএস কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এখানে দেখে থাকবো যে আমরা যেহেতু আমাদের প্রথম টিউটোরিয়ালে বলে রেখেছি যে আমরা এক্সটার্নাল স্টাইল শিট বা এক্সটার্নাল সিএসএস ফাইল নিয়ে কাজ করবো। তো আমরা এখনও আমাদের সেই সিএসএস ফাইলকে অ্যাড করিনি, এবং আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে দেখেছি ওয়েবসাইট ডিরেক্টরি। তো ওয়েবসাইট ডিরেক্টরিতে আমরা যে সিএসএস ডিরেক্টরি করেছি, সো সিএসএস ডিরেক্টরিতে আমাদের নতুন যে সিএসএস স্টাইল শিট নিতে হবে, সেটি আমরা প্রথমে ক্রিয়েট করি এবং সেটিকে প্রথমে আমরা সেভ করি। খেয়াল করবেন কন্ট্রোল এতে হচ্ছে নিউ নিউ ট্যাব বা নিউ শিট বা নিউ পেজ, এবং নোটপ্যাডে কন্ট্রোল অল্টার এসতে হচ্ছে সেভ। তো এই আমাদের সিএসএস ফোল্ডার। তো আমরা এখানে লিখি style ডট সিএসএস। আমি নামটি কপি করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এটিকে সেভ করলাম। তো তাহলে এখন আপনি খেয়াল করেন এখানে দেখুন আমাদের সিএসএস ডিক্লারেশন সিএসএস স্টাইল ডট সিএসএস। তো আমরা ঠিক এই ডিরেক্টরিটিকেই আমরা এখানে অ্যাড করবো এখন। তো এখানে আমি লিখি লিঙ্ক রেল মিনস রেফারেন্স। তা আমরা কোন রেফারেন্স দিয়ে আমরা আমাদের এই স্টাইল শিটটিকে অ্যাড করব। তো সরি, লিঙ্ক মিনস হচ্ছে রিলেশনশিপ। তো আমাদের রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিটের সঙ্গে। সরি, ক্যাপস লক অন, STYLESS লিঙ্ক রেল বা লিঙ্ক রিলেশন হচ্ছে স্টাইল শিটের সঙ্গে। টাইপ হচ্ছে, আসলে টাইপ ডিক্লেয়ার না করলেও চলে। তো আমি আসলে আপনাদেরকে সব বিষয়গুলোকে জানিয়ে দিতে চাই যে আসলে এইগুলো লেখা যায়, তো এই জন্যই আমি লিখছি টেক্সট অফ সিএসএস। আর এটা হচ্ছে HREF, তার মানে কি হাইপার লিঙ্ক রেফারেন্স। আমি যেটা বলে দিয়েছি যে আমাদের ইমেজ ট্যাগে যেমন আমরা সোর্স ইউজ করি, আমাদের যে কোনো লিঙ্ক অ্যাড করতে হলে সেটা আমরা হাইপার রেফারেন্স ইউজ করি বা HREF। এটাকে HREF কখনো কেউ বলে, আবার HREF কখনো কেউ বলে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি এটিকে উচ্চারণ করবেন, এটিতে কোনো বাইন্ডিংস নেই। তো আমরা আমাদের সিএসএস যে ফাইলটি ছিল, সেই সিএসএস ফাইলটিকে অ্যাড করি এখানে। তো আমাদের সিএসএস নামে একটা ডিরেক্টরি ছিল, তারপর আমাদের style.css ফাইল। তো ডিরেক্টরিকে চিনতে হলে অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, এবং তারপর যে style.css ফাইল, এটিকে আমরা লিখলাম। তো আমাদের ডিক্লারেশনটি ঠিক হলো কি না আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে একটি স্টাইল ডিক্লেয়ার করি। তো আমাদের স্টাইল শিট আমরা এখানে প্যারাগ্রাফকে টার্গেট করে কাজ করব, প্যারাগ্রাফ। তো আমাদের এখানে প্রথমভাবে কিছুই লিখতে হবে না, যেমন আমরা HTML এ ডিক্লেয়ার করেছিলাম ডক টাইপ, HTML এগুলো অনেক কিছু করেছিলাম। তো HTML কিছুই লিখতে হবে না, জাস্ট আমরা যে আমাদের এলিমেন্ট
সেই এলিমেন্টটাকে টার্গেট করবো। তো করলাম, তো আমাদের আমাদের কোড ব্লক তৈরি করলাম, আমরা এটাকে এন্টার দিয়ে নিচে নামাই দিলাম, ট্যাব দিয়ে ইন্ডেন্ট করলাম। তো আমরা এখন লিখবো যে আমাদের ফন্ট কি, আমরা কি ধরনের ফন্ট চাই। তো আমরা প্রথমে যদি এটাকে আমাদের ব্রাউজারে দেখে আসি যে আমাদের এটা একটা ব্রাউজারের ডিফল্ট ফন্ট আমাদের এখানে শো করছে। তো আমরা যদি এই ফন্টটিকে রিসেট করতে চাই তাহলে আমরা জাস্ট লিখবো FONT ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, দেখুন আমরা যখন একটি প্রপার্টিজ সঠিকভাবে স্পেলিং সহ ডিক্লেয়ার করবো তখন নোটপ্যাডে সেটি এখন গ্রে কালারের হয়ে যাবে। এবং আমরা যখন এর ভ্যালু দিব ফন্ট ফ্যামিলি, আমি লিখি আমার পছন্দের একটি ফন্ট হচ্ছে তাহোমা। ফন্টটি অনেক নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর। তো আমি এটি আমার প্রায় ওয়েবসাইট ইউজ করে থাকি। তো তাহোমা লিখলাম। তো এটি দেখেন ভ্যালুর কালারটি একদম স্ট্যান্ডার্ড ব্ল্যাক এবং প্রপার্টিজের কালারটি হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রে। তো আমি এখন আমার ব্রাউজারে যে পেজটিকে আপনি দেখেন এখন এটি ফন্টের এক স্টাইলে, আমি যখন রিফ্রেশ করবো ফন্টের স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর একটি স্টাইল। তো আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটিকে প্যারাগ্রাফটির ফন্ট সাইজ বাড়াতে। আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে দেখেছি কীভাবে করে ফন্ট সাইজ বাড়াতে হয়, কীভাবে কালার দিতে হয়। তো আমরা আবারও রিপিট করবো সেই বিষয়টি। তো শেখার ক্ষেত্রে আপনি খেয়াল করে থাকবেন যে আপনার এখানে অনেক বিষয়ই রিপিট করে থাকবো। তো এগুলো আপনাদের সুবিধার্থেই করা, কারণ আপনারা যেন কোনোটা মিস করে গেলে বা কোনোটা ভুলবশত না বুঝলে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বারবার জানার চেষ্টা করবো। তো চলুন আমরা এবার ফন্ট সাইজ ডিক্লেয়ার করি। ফন্ট সাইজ সে আমরা এখানে 15 পিক্সেল নিলাম। তো এখন এখানে ব্রাউজ করে আসি 15 পিক্সেল। তো দেখুন 15 পিক্সেল দিলে আমাদের ফন্ট সাইজটি অনেকটা সুন্দর, ছোট হয়ে যায় ন্যাচারালি, বাট অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের ব্রাউজারে। আপনি ইচ্ছা করলে এই ফন্ট সাইজকে বাড়াতে কমাতে পারেন, অথবা আপনি জাস্ট এখানে ক্লিক করে ফায়ারফক্সে ইনস্পেক্ট এলিমেন্টে যাবেন। ইনস্পেক্ট এলিমেন্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এলিমেন্টের যে ডিক্লারেশনগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। তো এগুলোকে জাস্ট এখানে মাউস রেখে জাস্ট ক্লিক করবেন, তাহলেই এখানে ব্লক তৈরি হবে। আর আপনার কিবোর্ড থেকে যে অ্যারো কিগুলো আপ ডাউন অ্যারো রয়েছে সেগুলো দিয়ে আপনি বড় করতে পারবেন অটোমেটিক্যালি। দেখুন আমি আপেরও চাপ দিচ্ছি বড় হচ্ছে, আমি ডাউনেরও চাপ দিচ্ছি ছোট হচ্ছে। আপনি একইভাবে মাউস দিয়েও মাউস উপরে স্ক্রল করে বড় করতে পারেন, আবার মাউস নিচের দিকে স্ক্রল করে এটাকে ছোট করতে পারেন। তো আমাদের বাই ডিফল্ট যা স্টাইল রয়েছে তো আমরা সেটাই আপাতত রাখলাম। এটি হচ্ছে আমাদের শর্টকাট টিপস, আপনি এগুলো আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমরা এবারে আমাদের যে প্যারাগ্রাফটি এটির কালার চেঞ্জ করি। তো আমরা এই কালার হচ্ছে সে আমি দিলাম, আমি আবারও দিই রেড। তো আমরা দেখে আসি চেঞ্জ, ওকে রেড। তো আমরা এবার দিব যে আমাদের এই ফন্টটি আমাদের যে ব্রাউজারের একদিকে দেখাচ্ছে, আমি যদি ফন্টটিকে আমরা অ্যালাইনমেন্ট করি, সেন্টার অ্যালাইনমেন্ট করবো। তো সেন্টার অ্যালাইনমেন্ট করতে কী হলে আপনাকে কী লিখতে হবে, তাহলে লিখতে হবে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে সেন্টার। আমরা এখন একটু রিফ্রেশ করি, ওকে আমাদের সেন্টারে চলে আসবো। তো আমরা আরও কিছু টিপস দেখে আসি এখানে। তো আমি চাচ্ছি যে আমার এই যে প্যারাগ্রাফটি রয়েছে প্যারাগ্রাফটির একটি আন্ডারলাইন দিতে, এই প্যারাগ্রাফটার নিচে আন্ডারলাইন করব। তো আমি যদি আন্ডারলাইন করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। চলুন ব্রাউজার রিফ্রেশ, দেখুন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। যদি চাই আমি ওভারলাইন করবো তাহলে আমাদেরকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন ওভারলাইন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে অনেক টিপস দিব পরে। তো আমরা আগে আমাদের বেসিক যে ব্যাপারগুলো সেগুলো শিখিয়ে দিই। তো আমি চাচ্ছি যে আমার এই যে প্যারাগ্রাফটি প্রথম অক্ষরটি শুধুমাত্র বড় হাতের এবং পরের অক্ষরগুলো এইটি বড় হাতের, যেমন আমি নিচে হাতে লিখে দিয়েছি, তো এই জন্যই বড় হাতের হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার সবগুলো অক্ষর বড় হাতের হবে। তাহলে বড় হাতের হলে কীভাবে লিখতে হবে, তাহলে লিখতে হবে আপনাকে টেক্সট, আমরা টেক্সটের স্টাইলটিকে ট্রান্সফর্ম করব। তাহলে TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম UPPERCASE আপার কেস। বানান অবশ্যই খেয়াল রাখবেন, বানান ভুল করলে কাজে আসবে না। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেখুন সবগুলো লেখা আপার কেস হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি মনে করেন যে তাহলে আপনি এখন আমার সব আপার কেস হয়ে গেছে, আমি আরও দুটি ইমপ্লিমেন্ট করতে চাই, যেমন আমার যে প্যারাগ্রাফটি রয়েছে প্যারাগ্রাফের যে আমার প্রতিটির যে ওয়ার্ডের যে লেটারগুলো রয়েছে লেটারগুলোর মাঝে ফাঁকা দিতে চাই। তো ফাঁকা দিতে চাইলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনাকে আরেকটা প্রপার্টি যেগুলো করতে হবে সেটা হচ্ছে লেটার স্পেসিং, লেটার SPACING লেটার স্পেসিং। আমি এখানে ডিক্লেয়ার করলাম 5 পিক্সেল। আমাদের নর্মাল যা আছে এখন রিফ্রেশ করলে দেখুন বেড়ে গেল 5 পিক্সেল। আপনার ওয়েবসাইটের কাজ করতে বিভিন্ন সময় এই লেটার স্পেসিং প্রয়োজন হতে পারে। তো লেটার স্পেসিং হয়ে গিয়েছে, তো আমরা লেটার স্পেসিংটিকে একটু কমাই দেই যাতে আরও সুন্দর দেখায়, রিলেভেন্ট এবং যাতে সামঞ্জস্য থাকে সেভাবে করেই
আপনি কাজ করবেন। দেখুন এখন সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখানে আরেকটা প্রপার্টিজ ডিক্লেয়ার করবো, সেটি হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে ওয়ার্ডের মাঝে ফাঁকাগুলো সেগুলো বাড়িয়ে দিতে। ওয়ার্ডের মাঝে ফাড়াতে হলে তাহলে আমাকে লিখতে হবে ওয়ার্ড স্পেসিং। খেয়াল করুন, যখন আমি সঠিক বানান লিখছি তখনই একমাত্র ক্রে হচ্ছে। আমি যদি কখনো ভুল লিখি এমন করি তাহলে কিন্তু দেখেন কাজ করবে না। তো খেয়াল রাখবেন অবশ্যই বানানগুলো। তো ওয়ার্ড স্পেসিং আমি চাচ্ছি 5 পিক্সেল। ওকে, আমাদের ওয়ার্ড স্পেসিং 5 পিক্সেল। আমি আরও বাড়াই দিই ওয়ার্ড স্পেসিংটা, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। 15 পিক্সেল। তো দেখুন এখন ওয়ার্ড স্পেসিংটা আমাদের আস্তে আস্তে বাড়ছে। তো মূলত আমাদের যে ডিক্লারেশন পর্ব, তো আসলে সিএসএসে অনেক অনেক ডিক্লারেশন রয়েছে, একটা প্রপার্টিজের অনেক অনেক ভ্যালু রয়েছে। তো আপনারা জাস্ট দেখতে পারবেন এগুলো যখন আপনারা আরও সামনে যে টিউটোরিয়ালগুলো আমরা আপনাদের জন্য তৈরি করেছি সেই টিউটোরিয়ালগুলোতে দেখতে পারবেন। তো এইগুলো আপাতত প্র্যাকটিস করুন, ফন্ট সাইজ বাড়ান, ফন্ট সাইজ কমান, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করুন, কালার, টেক্সট অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার, টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নান, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ, লেটার স্পেসিংয়ের পিক্সেল কমানো বাড়ানো শিখেন, ওয়ার্ড স্পেসিংয়ের লেটার ওয়াইড বাড়ানো কমানো শিখেন। তো এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং অপেক্ষা করুন আমাদের নেক্সট টিউটোরিয়ালের জন্য। তো সবাইকে ধন্যবাদ এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আমাদের যে বিষয়গুলো আমরা এই টিউটোরিয়ালে শেয়ার করলাম, আমাদের প্রেজেন্টেশনে শেয়ার করলাম, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা কেয়ার করবেন। তাহলেই আপনারা একটা সময় নির্ভুল পড়ার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়ালটি এনজয় করার জন্য।